এতদিন জেলে ছিলি মানে এইসব কি বলছিস? মজা নিচ্ছিস নাকি? আমি বললাম, না সত্যি বলছি, আমি এতদিন জেলে ছিলাম। কিন্তু জেলে কেন, কিসের জন্য? আমার ভাগ্যের লিখন, একদিন তোদেরকে সব বলবো। স্যার খাতা হাতে রুমে প্রবেশ করলেন, যে যার জায়গায় গিয়ে বসলো। আমি যেদিকে তাকাই সবাই দেখি আমাকে কেমন চোখে যেন তাকিয়ে আছে। ওরা হয়তো ভাবছে জেল খেটেছি, নিশ্চয়ই বড় ধরনের অপরাধী ছেলেটি। কিন্তু কেউ তো আর জানে না আমার বেস্ট ফ্রেন্ডকে খারাপ কারো কাছ থেকে বাঁচাতে গিয়ে রাগের বশে দুইটা চড় মারার ফলেই জেল কেটেছে আমি। তার খাতা ও প্রশ্নপত্র দিলেন। পরীক্ষায় প্রশ্নপত্র পাওয়ার আগে যতটা দুশ্চিন্তায় ছিলাম, প্রশ্নপত্র পেয়ে তা দূর হয়ে গেল। শুরু করে দিলাম লেখা। সবার আগে আমি উঠে দাঁড়িয়ে গিয়ে, স্যার অতিরিক্ত পেজ লাগবে বলতে স্যার সহ পুরো রুমের ছাত্রছাত্রী আমার দিকে তাকালো। এত তাড়াতাড়ি অতিরিক্ত পেজ নিব শুনে এক স্যার এসে আমার খাতাটা উল্টে পাল্টে দেখলো। আমি ভাবছি স্যার এমন করছে কেন। পুরো খাতা দেখলেন, পরে আমাকে খাতা দিলেন। এই অতিরিক্ত পেজ নেওয়ার পর থেকে আমার যত সমস্যার সৃষ্টি হয়ে গেল। স্যার তো নকল করছি ভেবে পাশে এসে পুরো 5 মিনিট দাঁড়িয়ে থেকে লেখা দেখলেন, আবার হঠাৎ ঘাড়ে হাত রাখলেন। আমি তো ভয় পেয়ে গিয়ে স্যারের দিকে তাকাতেই উনি বললেন, গুড, ক্যারি অন। স্যার চলে গেলেন। তারপরই পরপরই 3বার পেছন থেকে কেউ কলমের নিব দিয়ে পিঠে খোঁচা মারলো। আমি হালকা ঘাড় ঘুরিয়ে তাকাতেই মিতু বলল, 2-এর ক নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে এতিমের বাচ্চা? ঘাড় ঘুরিয়ে নিয়ে আবার লিখতে শুরু করলাম। একটু পর ও আবার আমাকে খোঁচা মারলো। 5-এর ক্ষয়ের উত্তরটা কি হবে বলা যাবে এতিমের বাচ্চা? এভাবে প্রায় প্রতিটা পরীক্ষায় মিতু আমাকে ডিস্টার্ব করতো। আমি শুধু একটা কথাই ও উত্তর দিতাম, এতিমের বাচ্চা। শেষ পরীক্ষার দিনে সব বন্ধুরা এসে বলল, চল সবাই আজকে পরীক্ষা শেষে ঘুরতে যাব। আমি কিভাবে ওদেরকে বলবো আমার কাছে ঘুরতে যাওয়ার মতো টাকা নেই? মিতুর ভাই আমাকে যেই টাকা দিয়েছে তা আমার ভাগ্য লিখতে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে আড্ডা মস্তি করতে নয়। ওরা কথাগুলো বলে যে যার জায়গায় গিয়ে বসলো। আমি পকেটে হাত দিয়ে দেখলাম মাত্র 20 টাকা রয়েছে। 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে 10 টাকা গাড়ি ভাড়া রাস্তা হেঁটে বাড়ি যাব বলে 20 টাকা নিয়ে এসেছিলাম। পরীক্ষা শেষে সবাই এসে ধরলো, চল তোকেও যেতে হবে। আমি বললাম, না আমার কাজ আছে, তোরা যা। ওরা সবাই চলে গেল। আমারও ইচ্ছা হচ্ছিল ওদের সাথে যাই, কিন্তু সেটা তো আর আমার ভাগ্যে নেই। মন খারাপ করে বাসায় গেলাম। হঠাৎ বালিশের নিচে আপুর ভাঙা বাটন ফোনটি ধরতেই আমার মন খারাপ মুহূর্তের মধ্যেই ভালো হয়ে গেল। মনে হচ্ছে আজ আমি পৃথিবীর সবচাইতে খুশি। মিতুর ভাই মাসুদ বলল, হ্যালো আবির, তুমি কোথায়? আমি বললাম, বাসায় ভাইয়া। মিতুর ভাই বলল, তাড়াতাড়ি হাসপাতালে চলে এসো, তোমার আপু কোমাই থেকে বের হয়ে এসেছেন। এইমাত্র হাসপাতালের নার্স ফোন করে জানালেন আমায়। আমি যাচ্ছি, তুমি চলে এসো। মাসুদ ভাইয়ার কথা শুনে আমার খুশিতেই চোখে পানি চলে আসলো। দৌড়ে গিয়ে দেখি মাসুদ ভাইয়া আপুর পাশে বসে আছেন। আমি গিয়ে আপুর দিকে চেয়ে থাকলাম। আপুর চোখ বেয়ে জল পড়ছে, সাথে আমারও। ডাক্তার এসে জানালেন, আপনার ভাগ্য অনেক ভালো, আপনার ভালো হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু আল্লাহ পাকের দোয়ায় আর এই মানুষটার জন্য আজ আবার আপনি সুস্থ জীবনে ফিরে আসলেন। মাসুদ ভাই বলল, আচ্ছা আমি আসি তাহলে। আপু বলল, মাসুদ ভাইয়া চলে যাবে কি? আপু আমাকে ওনাকে ডাকতে বললেন। আমি ডাকতে মাসুদ ভাইয়া আবার আসলো। আপু ওনার এক হাত ধরে কান্না ভেজা কণ্ঠে বললেন, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। মাসুদ ভাই বলল, এভাবে বলছো কেন? আমার জন্যই তোমার এই অবস্থায় পড়তে হয়েছিল। নিজের জীবন হতে কয়েকটা বছর হারিয়ে ফেলেছো, আমি ঋণী তোমার কাছে। মাসুদ ভাই বলল, চলো আমার গাড়িতে করে তোমাদের বাসা অবধি এগিয়ে দিয়ে আসি। আপুকে নিয়ে আমি পেছনে বসে আছি আর ভাবছি, মাসুদ ভাই সত্যি মানুষ নয়, ফেরেশতা। এমন একটা মানুষের হাতেই যদি আমার আপুটাকে তুলে দিতে পারতাম, তাহলে ভাই হিসাবে আমার আপুটাকে শ্রেষ্ঠ উপহার